1945 পৃথিবীতে কোথাও প্লেন ক্র্যাশ হয়নি, সারা পৃথিবীতে একটা প্লেন ক্র্যাশ হয়নি। যেদিনকে সুভাষচন্দ্রের বাড়িতে ওই প্লেন ক্র্যাশের ডেটটাকে ঠিক করে বাড়িতে শ্রাদ্ধের আয়োজন করা হয়, সেখানে যে টেলিগ্রামে এসেছিল সেটা গান্ধীর কাছ থেকে এসেছিল, ওটা বন্ধ করো। উনি সহ্য করতে পারছেন না যে মিথ্যে জিনিসটা হচ্ছে। এগুলো তো প্রুফ। উনি কেন বলছেন শ্রাদ্ধ করা বন্ধ করো? ডোন্ট আস্ক মি দিস কোয়েশ্চেন। Believe whatever you want to believe. কেন ওনার পরিষ্কার করে বলতে অসুবিধা কি ছিল? ওখানে কি নেতাজি নিজে বারণ ছিল বলে উনি কখনোই মুখ খুলবেন না। নেতাজি যে কজনকে বলে গিয়েছিলেন মুখ খুলবে না, তারা সারা জীবন মুখ খুলেন। হাবিব পাকিস্তানে চলে গেলেন, তারপর গল্প অন্যদিকে চলে গেল। কিন্তু নেতাজির তো দেশ উদ্ধার করাটাই লক্ষ্য ছিল, তো সেই তার মানে তখনও নেতাজি ফুল ফর্মে অ্যাক্টিভ। নেহেরু মারা যাচ্ছেন সেদিনকে সকালবেলা কোনো একজন সাধু দেখা করতে এসেছিলেন, সন্ন্যাসী, তারপর তার হার্ট অ্যাটাক করে। সেটা নিয়ে বেশি কথা হয় না, কিন্তু নেহেরুর ডেথ বেডের একটা ছবি আছে, যে অনেক লোক আশপাশে রুমে রয়েছে, পাশে একজন বসে আছেন সন্ন্যাসী, মানে টাক মাথা একজন চশমা, গোল চশমা পরা লোক। হুবহু গান্ধী বইটা হয়ে 11টা অস্কার পেয়ে গেল অ্যাটেনবরো। সেই বইটা যারা দেখেছে বুঝতে পারবে তখন কি পরিমাণ ছিলেন সুভাষচন্দ্র, যিনি প্রেসিডেন্ট অফ ন্যাশনাল কংগ্রেস ছিলেন, তার নাম পর্যন্ত উচ্চারিত হয়নি। আপনি এই সময় আর্কাইভ ঘেঁটে দেখবেন, ওর সিনেমাটা করতেই পারছিল না যতক্ষণ ইন্দিরা গান্ধী তার কন্ডিশনে গ্রিন সিগন্যাল দিয়েছেন। কন্ডিশনটা কি ছিল? সুভাষ বলে কোনো অস্তিত্বই থাকবে না বইতে, নেই। সে বইটা অস্কার পাচ্ছে, ইতিহাসের কোনো মাথা মুন্ডই নেই। মানুষকে মাটিতে ফেলে তার বুকের উপরে বরফের চাই রেখে তার উপরে যিনি ইন্টারোগেটর বসেছেন এবং তার বুটের হিল দিয়ে ওনার হাত দুটোকে পিষছেন, সহ্য করেছেন। অনেকে সহ্য করে নিতে পারে না, এবং বন্দুকের বাট দিয়ে কোমরে মারা। আমার এই গায়ে কাটা দেওয়া অভিজ্ঞতাটা আছে, যে গাদা গাদা লোককে নামানো হচ্ছে, তারা আইনে, তারা আমাদের হিরো, তাদের পরদিন দেহ বেরিয়ে যাচ্ছে। দিনেই ছেলের পরে গিয়ে ওনাকে জিজ্ঞেস করলাম, বললাম আমার পরিচয়টা, দেখেছি নৃশংস যারা এই দেশের জন্য সবটা দিল তাদেরকেই মেরে ফেলা হচ্ছে। এর থেকে বড় কনসেন্ট্রেশন ক্যাম্প আর কোথায় হয়? আমাদের দেশের হিস্ট্রিটা ভয়ঙ্কর। ব্রিটিশের চোখে চোখ রেখে লড়াই করতে পেরেছিলেন যারা, তাদের মধ্যে অন্যতম অবশ্যই নেতাজি সুভাষচন্দ্র বসু। এটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু কি বলার অপেক্ষা রাখে জানেন? খারাপ লাগে যখন এটা আমরা ভাবি, বা এটা কোথাও ওই দেখবেন আমি আপনি যখন একা বসে থাকি, অনেকটা সময় কাটাই, নিজের মতো করে কাটাই, সেই সময় মনে হয় যে আমি আজকে যে জায়গায় খুব নিশ্চিন্তে বসে রয়েছি, এই নিশ্চিন্তে বসে থাকাটার পেছনের ইতিহাসটা খুব কঠিন। মুক্তি ফৌজ জানেন কি? অনেকেই জানেন হয়তো। কথা বলছি আইএন এর সদস্যদের নিয়ে। আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। নতুন করে তো আর বলার অপেক্ষা রাখে না যে রাসবিহারী বসুর হাত ধরে যে ব্যাটনটা নেতাজি পেয়েছিলেন, সেই ব্যাটনটা খুব সুচারুভাবে উনি এগিয়ে নিয়ে যেতে পারতেন, পেরেও ছিলেন। কিন্তু ভাগ্যের পরিহাস, কোথাও গিয়ে থামতে হয়েছিল, হোঁচট খেতে হয়েছিল। কিন্তু তারপর কি হলো? আইএন এর সেনানীরা কোথায় গেলেন? ভারতবর্ষ এত বড় সার্বভৌম দেশ কি ভাবলো তাদের নিয়ে? তাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন যারা দেশের জন্য প্রাণ দিলেন, আর আজকে আমি আপনার সঙ্গে বসে কথা বলছি, কি করে বলছি? তাদের জন্যই তো। তাদের জন্য কি ভাবলাম আমরা, কি ভাবলো আমার দেশ? আজকে আমার এই পডকাস্টে যাকে পেয়েছি তার সঙ্গে যখন আলাপ করাবো, তখন বুঝতে পারবেন যে কেন এতগুলো কথা ব্যয় করছি। শুভেন্দু বাবু রয়েছেন, শুভেন্দু বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। এবং এই শুভেন্দু বাবু কে? শুভেন্দু বাবু আমি আপনার মুখ থেকেই আমার দর্শকদের শোনাবো যে আপনি কে, আমি কেন আইএন এর এতগুলো কথা বলবো। আপনি যদি একটু পরিচয় দেন। নিজের জন্ম তো কারোর মানে কন্ট্রোলে থাকে না। ভাগ্যক্রমে আমি জন্মেছি এমন একজনের ঘরে, আমার বাবা ছিলেন আইনের সদস্য। জাস্ট শুধু সেনানী নন, তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর খুব কাছের একটা গ্রুপ, যাকে সিক্রেট সার্ভিস বলা হতো। একদম। তারা সিক্রেট সার্ভিসের কাজ করতেন আইনের হয়ে, প্লাস
আরো বিপজ্জনক কিছু খবরাখবর, কারণ সেই সময় ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এবং ভারতীয়দের চরিত্র আজও তাই বিশ্বাসঘাতকে ভর্তি, ফলে খুব ক্রিটিক্যাল ছিল জিনিসটা। তো বাবাকে সুইসাইড স্কোয়াডে জয়েন করতে বলেন নেতাজি নিজে। তারপরে তার একটা অদ্ভুত জীবন কেটেছে, যেখানে বারবার তাকে মৃত্যুর সম্মুখীন হতে হয়েছে, কিন্তু তিনি স্লিপ করে গেছেন। যখন আমি খুব ছোট, আমার সঙ্গে বাবার বয়সের ব্যবধান খুব বেশি, বুঝতেই পারছেন। তার এখন 100 বছর অতিক্রান্ত হয়ে গেছে। যদি বেঁচে থাকতেন, আমরা তাকে 2008 সালে হারিয়েছি, তাও অনেক বয়সে। তার কিছু তখনকার সেনানী বন্ধু আসতেন, তারা আমাদেরকে বলতেন যে তোর বাবা, আমি একজনকে আমার এখনো মনে আছে, একটা পা নেই, আমার বাবার পায়ের হাঁটুর নিচে একটা গভীর ক্ষত ছিল, চিরকাল দেখতাম, বম্বে স্প্লিন্টার বলতেন বাবা, লেগেছিল। তো তারা বলতো তোর বাবাকে কোনোভাবেই গুলি করে নামানো যেত না, ঠিক আশপাশ দিয়ে বেরিয়ে যাবে। এবং সেরকম কিছু ঘটনা হয়তো কথার মাঝখানে বলবো। তো ওই রকমই ছিলেন মানুষটা, খুব বেসিক্যালি অ্যাডভেঞ্চারের সাথেই বেরিয়ে গিয়েছিলেন। বাড়িতে কিছু মানে সমস্যা হচ্ছিল, বাড়ির ছোট ছেলে, মানে ওনার যেটুকু, মানে ওনার এই বইটা, মানে আমি একটু দর্শকদের দেখাতেও চাইবো, ওয়ার ফ্রন্ট, সুনীল কুমার বন্দ্যোপাধ্যায় ওনার লেখা এই বইটা, এবং এটার তো বোধহয় মানে আরো এডিশন বোধহয় এটা নতুন ভাবে তার একটা, মানে এটা আমি তো খুব বেশি সময় ধরে পড়তে পারিনি, জাস্ট একটা দাদাই আমাকে পিডিএফ ফরম্যাটে একটা পাঠিয়েছিলেন, আমি পড়ছিলাম বইটা। আমি বলবো, আমি সাজেস্ট করবো আপনারা পড়ুন, না পড়লে না এই মানুষটাকে বোঝা যাবে না। তো বটেই, নেতাজির অনেক ছোট মানে খুঁটিনাটি অনেক কিছু এমন তথ্য এই বইটার মধ্যে আছে, আরো আসছে, এটা বইমেলায় খুব সম্ভবত আপনারা হাতে পেয়ে যাবেন। আচ্ছা, এবার আমি যেটা জানতে চাইবো যে এই বইটার মধ্যে অনেক কিছু আছে ডেফিনেটলি, কিন্তু আপনি তো ছেলে, আপনি বাবাকে যেভাবে দেখছেন, আমি সেই জায়গা থেকে জানতে চাইবো যে এইরকম একটা মানুষ, প্রথমত আপনি বলছেন বিশ্বাসঘাতকে ভরা ছিল সেই সময় দেশ, সেখান থেকে এই মানুষটাকে আলাদা করে চুজ করা কেন করলেন নেতাজি? তার কিছু অন্তর্দৃষ্টি নিশ্চয়ই ছিল। এই বইটা পড়লে মাঝখানে দেখবেন যে হঠাৎ করে, তুমি তখন তো বাঙালি তো নয়, বিভিন্ন রকমের জাতিগত জায়গা থেকে তারা আইনেতে জয়েন করেছিলেন। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে জয়েন করেননি, যারা এসেছিলেন তারা ইন্ডিয়ান মানে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে জয়েন করেছিলেন। তবে তাতে তো কোনো বাঙালি ভঙ্গ কমই ছিল। তখন কি ওনারা প্রিজনার অফ ওয়ার থেকে হয়েছিল। বাবারা কলকাতায় জয়েন করলেন, তাকে পাঠানো হলো লখনৌতে ট্রেনিং এর জন্য। ইনফ্যাক্ট সেখানে তিনি জন্মেছিলেন ফার্স্টে, বাবা লখনৌতে জন্ম, তারপর কলকাতায় বাস দাদু, আবার তাকে ট্রেনিং এ লখনৌতে পাঠানো হলো। তারপরে কলকাতায় ফিরে এসে কলকাতা বন্দর থেকে জাহাজ ধরলেন হংকং এর উদ্দেশ্যে। এইবারে জাহাজটাকে অ্যাটাক করলো জাপানিজরা, ইতিহাসটা ঘুরতে আরম্ভ করলো। উনি এই বইতে লিখেছেন যে প্রতিদিনই নতুন করে যেন ভাগ্যটা একটু করে ঘুরে যাচ্ছে, এবং মানে গায়ে কাঁটা দিচ্ছে আমার পড়তে, যে যখন ওই অ্যাটাকটা হচ্ছে উনি দেখতে পাচ্ছেন জাপানিজরা অ্যাটাক করছে, মানে আমরা প্রথমে ভাবছিলাম আমাদের উপর অ্যাটাক হচ্ছে, তারপরে বুঝতে পারলাম যে কোথায় পেছনে আমেরিকান, বা যাতে ভারতীয়দের জাহাজটায় অ্যাটাক হয় সেই চেষ্টা ব্রিটিশরা করছিল, যে ওদের জাহাজটাকে মাঝখানে রেখে ভারতীয় সৈন্য ভর্তি জাহাজগুলোকে চারপাশে ঘেরার চেষ্টা করছিল। ওরাও তো জাপানিজ, তারাও তো জানে কোথায় টর্পেডোটাকে মারতে হবে। জাপানিজ ব্রিটিশ এন্ড অস্ট্রেলিয়ান জাহাজকেই তারা টর্পেডো করলো, এবং সেটা ডুবলো। এবং এদের জাহাজে যে কজন পারলো উঠলো, কিন্তু উল্টে যাওয়া জাহাজের একটা টর্ক তৈরি করে, সেখানে সাঁতরে ওঠা সহজ নয়। আর বাবার কাছ থেকে বরাবর শুনতাম, এত কিছু বলছি জানিস তো, আমি নিজেই সাঁতার জানি না। তাহলে উনি কি করে মানে সার্ভাইভ করাই তো সাংঘাতিক ব্যাপার। এবং আমাকে ছোট থেকে সাঁতারটা উনি শিখিয়েছিলেন, যে তুই আগে যা ক্লাবে গিয়ে ভর্তি হ। মানে আমার দিদিকেও তাই করেছিলেন। আমার দিদি ছোট থেকেই এপিলেপসির পেশেন্ট, তাকে পর্যন্ত লাইফ সেভিং সোসাইটিতে নিয়ে গিয়ে সাঁতার শিখিয়েছিলেন, স্পেশাল গাইডেন্স। আচ্ছা, এবার আমাকে এইটা বলুন একটু, যে রাসবিহারী বসুকেও তো তার মানে উনি দেখেছেন কাছ থেকে, হ্যাঁ? তাহলে রাসবিহারী বসু এবং নেতাজি দুজনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্বন্ধে কিছু দেখেছেন হয়তো শুধু। আচ্ছা, কারণ তিনি বক্তৃতা দিচ্ছেন সেই বর্ণনাটুকু আছে। লিখেছে যে তাকে জাপানিজরা জিজ্ঞেস করেছিল সুভাষ বাবুকে, যে সরি রাসবিহারী এখানে সুভাষচন্দ্রের সঙ্গে কাজ করতে কোনো অসুবিধা হবে কিনা। না, অর্থের যোগ্যতর কোনো নেতা এখন তো নেই। আই উইল বি মোর দ্যান হ্যাপি ওর হাতে যদি আমি দায়িত্ব তুলে দিই, আমার এজ হয়ে গেছে।
আর এই বাহিনীটা আমার মানে অনুগত। তো সেইটাকে এক জায়গায় আনা, যদি জার্মানি থেকেও তাদেরকে আনতে পারতেন বাকিদেরকে, তো সে হিস্ট্রি তো পাল্টে যেত। ঠিক কথা। হিটলার আটকাননি কিন্তু। কিন্তু হিটলারের সঙ্গে তো নেতাজির সম্পর্ক খুব একটা খারাপ বলে কিছু নয়, কিন্তু প্রথম দিকে পাত্তা দেননি। পরে যখন বুঝতে পারলেন কথা হলো, তখন বললেন তুমি পিওডব্লিউদের নিয়ে যেতে পারবে না, তোমাকেই পাঠাতে পারবো কি করে জানি না। আর এখন অনেক তথ্য বেরোচ্ছে, যদি সম্পর্ক খারাপ হতো, ওই একটা সাবমেরিন নয়, সংখ্যায় বেশ কিছু সাবমেরিন এসেছিল অনেকে পৌঁছে দিতে। দেখুন, ওই ধরনের লোক তারা বুঝতে পারে। এবং সুভাষচন্দ্র খুব ডিরেক্টলি কথা বলেছিলেন কতগুলো। আচ্ছা, হিটলারের সামনে বসে তাকে বলা যে আপনি ভারত সম্বন্ধে মেইন ক্যাম্প আপনার বায়োগ্রাফিতে যে উল্লেখ করেছেন সেগুলোর মধ্যে অপমানকর কথা রয়েছে, ইউ মাস্ট চেঞ্জ ইট। পাশে যে জার্মান ভদ্রলোক ছিলেন তিনি বলে যাচ্ছেন যে আপনি কিন্তু এখান থেকে বেরোতে পারবেন বলে আমার সন্দেহ আছে, আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। এইটাই বইয়ের ভিতরে রিপিটেড হয়েছে অনেকবার। তারপরে হিটলার তাকে বললেন এই হতে থাকলো। কিন্তু এই যে আমাকে কিছু করতে পারবে না, এই ঘটনাটা বাবা সচক্ষে যে পর্যায়ে দেখেছেন, সেই বর্ণনাটা আর কোথাও আমি খুব একটা পড়িনি, শুনেছি অন্য কারোর কাছ থেকে, তারা কোথাও পড়েছে। ঠিক, যে চারপাশে বম্বিং হচ্ছে, এয়ার রেড হচ্ছে, কিন্তু উনি নিশ্চিন্তে দাঁড়িয়ে বলে যাচ্ছেন এটা করো সেটা করো। এবং ওনার যারা ক্লোজ, জেনারেল ভোঁসলে, জেনারেল এসি চ্যাটার্জি, এরা খালি বলছেন নেতাজি আপনি শেডে আসুন, আপনি ঢুকে, আপনার কিছু হয়ে গেলে আমরা তাকে নিয়ে যাব, উনি খালি বলে যাচ্ছেন আমার কিছু হবে। এটার একটা স্পিরিচুয়াল হিস্ট্রি আছে, সেগুলো বলতে গেলে এক একজন এক একভাবে নেবেন, পরিষ্কার বলতে জানেন, কিন্তু সেটা বাবা চোখে দেখেছেন। এটা মানে সুপার হিউম্যান কনফিডেন্স। মানে ট্রেনিং, আমি একটু ট্রেনিং এর জায়গাটা আসবো এবার। মানে এই যে ওনাকে চুজ করলেন, একটা ওদের ওই লিফলেট আসে যে রাসবিহারী বসু বলছেন যারা এই প্রিজনারের পরে আছো তারা এসে জয়েন করো ভারতকে স্বাধীন করার জন্য এই এফার্টে। তো সবই চললেন, গিয়ে সেখানে নাম লেখালেন। এরপরে আলাদা করে একটা ইন্টারভিউ নেতাজি নেন ওনার সিক্রেট সার্ভিসের জন্য। আচ্ছা, সেটা কেন নিয়েছিলেন সে সম্বন্ধে আমার ধারণা নেই, কিন্তু তার বর্ণনা আছে যে উনি একদিন এরকম ডাকলেন এবং সেই যে ডাক পড়েছে সেটাতে বাবার সঙ্গী সাথীদেরও বিশ্বাস হচ্ছে না, হ্যাঁ নেতাজি দেখেছেন। এবং নেতাজি তখন বাঙালি শুনে বাংলায় কথা বলছেন, বেশিরভাগই বাঙালি নয়, যা বাদ কাজ সব তো কথা বলা যাবে না। সেইখানে উনি প্রশ্নগুলো করছেন। বাবা ওখানে লিখেছেন গোল্ডেন টিপ সিগারেট, মুখে সবসময় সিগারেট ধরেছেন, গোল্ডেন টিপ একটা পার্টিকুলার ব্র্যান্ড নিতেই খেতেন। আচ্ছা, সেখানে বাংলায় জিজ্ঞেস করছেন কলকাতায় বাড়ি, কি করতে, কিভাবে এসেছো, স্টুডেন্ট ছিলে, এই সমস্ত গুলো হচ্ছে। আচ্ছা, তখন আমি তোমাকে এই কারণে ভাবছি তুমি মরতে পারবে, স্বাস্থ্যটা খুব ভালো ছিল বলে, ব্যায়াম ট্যাম করে ভালো স্বাস্থ্য ছিল। বাবা হ্যাঁ, তো এইভাবেই এসেছি এতক্ষণ ধরে, এক মুহূর্তের জন্য তো বাঁচার চান্স ছিল না। বিভিন্ন রকম, মানে আপনি এখানে পড়লে সেই মহিলার কথা পড়বেন, অস্ট্রেলিয়ান একজন মহিলা যার সঙ্গে বাবার খুব হৃদ্যতা হয়। বাবা তাকে বলতেন, খুব সুন্দর দেখতে ছিলেন, দিদি বলে ডাকতেন। তিনি হঠাৎ ঠিক করেন যে চলো তোমাকে নিয়ে আমি অস্ট্রেলিয়ায় ফেরত চলে যাবো, আমি ব্যবস্থা করছি। বাবা বলে আমি কালা আদমি, আমাকে যেতে উঠতে দেবে না তোমার জাহাজে, ওটা আমি ব্যবস্থা করবো। রেড ক্রসে তখন ছিলেন, তখন রেড ক্রসে কিছুদিন কাজ করছে, কিন্তু উঠতে দিল না। জাহাজে উঠে বললো নো ইন্ডিয়ানস অ্যালাউড। বাবা নিচে নেমে এলেন, বলেছেন বাবার ঘটনাটা, সেই জাহাজটা ডুবে যাওয়ার খবর লিখেছিল। অদ্ভুত ঘটনা ঘটে গেছে। ট্রেনিংটার কথা বলতে যাচ্ছিলাম, কি বলতে গিয়ে আমরা এগুলো ব্যাপারটাতে সিক্রেট সার্ভিসের মানে ইন্টারভিউ নেওয়া, আর তারপরে কিরকম ভাবে ট্রেনিং হতো হাঁটুর কাছে। এক্স্যাক্টলি, ট্রেনিং হতো কিভাবে খবর পৌঁছানো হবে, এবং যদি ধরা পড়ে কমব্যাট গুলো কিভাবে হবে, মানে কোনো আর্মস যদি নাও থাকে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাটও কিভাবে করতে হবে। যখন রাইফেল আছে রাইফেল যদি শেষ হয়ে গেছে বেয়োনেট নেই, ছুরি তাই, নইলে শুধু হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট কিভাবে হবে, এই সমস্ত কিছু শেখানো হতো। এবং আলটিমেটলি যদি খবর আছে ধরা পড়ে গেছো, তার আগের মুহূর্তে তোমাকে চুজ করতেই হবে ফর সুইসাইড, তার কিন্তু সুইসাইড স্পট বলা হচ্ছে। কি হবে, বাবা বলতেন যে এই হাঁটুর এরকম জায়গাতে একটা ব্যান্ড লাগানো থাকতো, যার ভিতরের দিকটাতে একটা ক্যাপসিউল থাকতো, পটাশিয়াম সায়ানাইডের ক্যাপসিউল, যেটাকে নিয়ে সঙ্গে সঙ্গে প্রথমে মুখে ফেলতে হবে। কিন্তু মুশকিল হচ্ছে সেটা এমন ভাবে তৈরি যেটা মিস ইউজ না হয়।
ওটা যদি গিলে ফেলো কিছুই হবে না, সিস্টেমের সঙ্গে বেরিয়ে যাবে। আচ্ছা, ওটাকে দাঁতের মাঝখানে ফেলে ভাঙতে হবে, এবং দাঁতের ক্ষমতা নিয়ে ওটাকে ভাঙে। বাবা বলতেন ওটাকে দাঁতের মাঝখানে রেখে নিজের জলে খুব জোর ঘুষি মারতে হয়, থিঙ্কিং যে জলটা যত ভেঙে যায় যাক, কিন্তু ওর যেন ফাটে। আচ্ছা, অ্যান্ড দিস ডাই। বাবা বলতো ব্রিটিশদের কাছে খবর ছিল, ওরা যদি এরকম কাউকে ধরে সবার আগে হাতটাকে পিছনে বেঁধে ফেলতো। যদি ওই পাঁচ টানা করতে পারে। আমরা রিভলভার দেখছি তো কিরকম দেখি সিনেমা বা কিছুতে, এইরকম জায়গায় রিভলভার রয়েছে। বাবা বলতেন ওটা রিভলভার রাখার জায়গা না, এইদিকে রাখার জায়গা। কেন? যদি আমি এখান থেকে রিভলভারটা তুলে এই হাতটা কোনোভাবে লক করে দিলে আর রিভলভারটা ধরতে পারবো না পিছন থেকে এসে। বাট দিস ইজ ইজিয়ার পজিশন, সোজা বার করে গুলি করা যায়। এইসব জিনিস তো শুনতাম ছোট থেকে নানানভাবে। তো মানে এই এই যে অ্যাটিটিউডটা তৈরি হয়ে গেছিল ওনার, এটা পরে যখন মানে সাংসারিক জীবনে তখন মানে একদম একদম অন্যরকম তখন থাকতেন, কি- কিন্তু আমি তখন আজকে বুঝি মানে যে ওনার অনুশাসনটা আপনারা কিরকম পেয়েছেন? একেবারেই অন্যরকম ছিলেন। বাবা একটা আঙুলের টোকা পর্যন্ত কোনোদিন আমাদেরকে মারেননি, এত সফট এত সুন্দর মানুষ ছিলেন। শুধু দুষ্টুমি করলে বেশি হলে বাবা বলতেন একদিন তোদেরকে মারবো। আজকেও আমরা দিদি যে আমরা আলোচনা করি যে বাবার সেই একদিন মারবো যদি খেতাম কোনোদিন। হাতের গোছটা সাংঘাতিক বড় ছিল, মানে একটা থাপ্পড় মানে দেখেছি আমার এখানে চোখের কোণে একটা কাটা দাগ দেখতে পাচ্ছেন কিনা জানি না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটা সাইকেলে ইয়ে ছিল না ছেলেটার, কি বলে ব্রেক ছিল না, আচ্ছা, সে আমার ধাক্কা মারে এবং ভয়ঙ্কর ভাবে উন্ডেড হয়ে কেটে যায়। মনে আছে তখন গিয়ে তাকে থাপ্পড়টা মারলেন। কিন্তু বাবার একটা ব্যাপার ছিল, চোর ধরতেন বা কাউকে ধরতেন, কাউকে মারধর করলে তাকে আবার বসিয়ে ভালো করে খাইয়ে দিয়ে বাড়ি পাঠাতেন। যতবার চোর ধরা পড়ে যায়, মানে পুরনো পাড়ার চোর ধরা পড়তো, বাবা সাহেব মারা হয়ে গেছে, ঠিক আছে যায় বস, বসে তাকে ভালো করে খাইয়ে দাইয়ে। এই যে ব্যাপারগুলো না, এগুলো তো তাদের একটা বড় কিছুর সঙ্গে যোগাযোগের ইঙ্গিত দেয়। তিনি যে একটা মাইটি হার্টের কাছে ছিলেন, তার যে বড় ব্যাপারটা, এটা এটা চট করে বোঝানো যাবে না। ও মানে ওনার ব্যাপ্তিটা এতটা বেশি ছিল, এতটা বেশি নেতাজির ব্যাপ্তিটা এতটা বেশি ছিল যে এবং এদের মধ্যে বাবার হাত ধরেই কিন্তু আমি শ্রীরামকৃষ্ণ স্বামীজির ঘটনাগুলোর সঙ্গে পরিচিত হতে থাকি। আচ্ছা, বাবা নিজে দেখেছেন যে সন্ধ্যেবেলাতে নেতাজি দরজা বন্ধ মেডিটেশনে থাকছেন ঘন্টার পর ঘন্টা। রামকৃষ্ণ মিশনে যাচ্ছেন, সিঙ্গাপুর রামকৃষ্ণ মিশনে তখন থেকে রেগুলার যেতেন, কেউ জানে না কি কথা হবে। বাইরে তার বডিগার্ডস দাঁড়িয়ে আছে, উনি ঢুকে যাচ্ছেন, মহারাজের সঙ্গে কথা বলে ফিরে চলে আসছেন। ওনার মেডিটেশন ডেইলি হ্যাবিট ছিল। আপনি নেতাজি ভবনে আমি কিছুদিন আগেও, বছর দেড়েক আগে একজনকে নিয়ে গিয়েছিলাম, তিনিও অ্যানথ্রোপোলজিস্ট, আমার জানাবু বন্ধু, আমেরিকান অ্যানথ্রোপোলজিস্ট। তাকে সবকিছু দেখাচ্ছিলাম, ঘটনাগুলো বলছিলাম। আচমকা আমি লক্ষ্য করলাম যে যেটা ডিসপ্লেড নয়, নেতাজির খাটের পিছন দিকে দুটো খড়গ এবং একটা বাঘের ছাল বা হরিণের ছাল কিছু রয়েছে। কার ব্যবহার করা জানি না, তো যেহেতু আমি ওকে এই ব্যাপারগুলো এক্সপ্লেন করছিলাম, রয়েছে, এখনো রয়েছে। একটা তো ছিলেনই, উনি তো তখন কনফাইন করে রেখেছে। এটা তো সত্যি ঘটনা, হিস্ট্রি, পার্ট অফ হিস্ট্রি, যে আমি একদিন যোগে অভ্যাস করছি এবং মাঝে মাঝে দক্ষিণেশ্বর থেকে প্রসাদ আসতো, এবং ওনাকে কখনো কেউ দেখতে পাবে না, ওনার ভাগ্নি সেই খাবারটা এগিয়ে দেবেন, উনি খেয়ে খালি প্লেটটা দিয়ে দেবেন। এটাই তো বহুদিন চলেছে। তার মাঝখানে তো উনি স্কেপ করে চলে গেছে, খাবার দেওয়া চলছে সবই, ভাগ্নি নিজেই খেয়ে ফেরত নিয়ে চলে যাচ্ছেন। এই নাটকটা তো অনেকদিন চলেছে, কিন্তু তার আগে তো সেটা করতেন। সেটা কন্টিনিউ দেয়ার অলসো ইন সিঙ্গাপুর। যখন উনি যে কোনো জায়গায় দেখেছেন, বাবা বলতেন রোজ মেডিটেশন করতেন, চারপাশে বোম পড়ছে, যুদ্ধ হচ্ছে, যাই হোক না কেন। সো বোঝা যাচ্ছে তার একটা দুটো প্যারালাল মানুষ চলেছেন একসঙ্গে। একজনকে আমরা চিনতে পারছি, একজনকে চিনতে পারছি না। সেটা জাপানিজরা বলেছে যে এই মানুষ যুদ্ধ করার এত স্ট্র্যাটেজি, এত বুদ্ধি, এত সাংঘাতিক শার্প এবং এত লিডারশিপ কোয়ালিটি কোথা থেকে আসছে। তিনি কংগ্রেস করেছেন, কংগ্রেসের লিডারদের তো এই ধরনের জিনিস নেই। তারা খুব ভালো ভালো বক্তৃতা দেয় এবং তারা সুস্থ থাকে। আর ইনি আগে যাচ্ছেন, এনাকে টাচ করা যাচ্ছে না। এনার ওয়ার স্ট্র্যাটেজি, যেটা একজন দীর্ঘদিন যোদ্ধা ধাপে ধাপে উঠে সেই স্ট্র্যাটেজিতে পৌঁছয় সুপ্রিম কমান্ডারের লেভেলে, যেটা শুরুতে কি আছে, অটোমেটিক্যালি আছে। ওরাই অবাক হয়ে যাচ্ছে যে এই ধরনের চিন্তা ভাবনাগুলো আনছেন করতে। অনেকগুলো স্ট্র্যাটেজি, অনেকগুলো যুদ্ধের আছে যেখানে ব্রিটিশরা নাজেহাল হয়ে যাচ্ছে, বুঝে উঠতে পারছে না কিভাবে কি করবে। ওয়ান পয়েন্ট অফ টাইম লোক ঢুকিয়ে দিয়েছিলেন, ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি এবং আইএনএ যুদ্ধ হচ্ছে। কয়েকজনকে বললেন সাহস করে যেতে পারবে, গিয়ে এইগুলো বলো। তারা একটা মাইক নিয়ে সেখানে বলতে আরম্ভ করলেন যে তোমরা ভারতের হয়ে, ভারতের বিরুদ্ধেই লড়াই করছো, ভারতীয় হয়ে তোমরা বন্ধুকে নল ঘোরাও। And it happened.
তারা এসে জয়েন করলো এসে আবার, কিন্তু সেখানেও ওনার একটা বক্তব্য ছিল, ভালো করে দেখে নিও, সেটার মধ্যে সাজানো লোক থাকবে নেক্সট টাইম, যারা ওইরকম বলে চলে আসবে, তারপরে এখানকার খবর দেবে। হয়েও হচ্ছিল তাই। মানে নিউমারাস ঘটনা আমার সমস্ত এলোমেলো হয়ে যায়, কারণ কোনটা কখন ঘটছে আমি টাইম স্কেল উল্টো পাল্টা করে ফেলছি, বাট দেয়ার আর দিস থিংস যেটা খুব ইন্টারেস্টিং। এবং এই শৃঙ্খলাটা সবার মধ্যে উনি দিতে পেরেছিলেন, সেই দিতে পেরেছিলেন। যারা ক্লোজ ছিলেন তারা তো বটেই, তারা আইএনএর মানুষগুলো, আমি এটা খুব মানে সত্যি ভাবলে হার্ট মানে হওয়াটাই স্বাভাবিক সবার, আপনাদের তো বটেই, যে এই মানুষগুলোকে স্বীকৃতি দেয় না সরকার। চাকরি নিল না, সরকারি চাকরিটাই তিনি পেলেন না, তার বেস্ট জায়গা কি হতো নতুন, এবং সেটা নেতাজির লেখা আছে। আমি শুধু তোমাদের এই জন্য ট্রেনিং করছি না, এই যুদ্ধ জেতার জন্য, তোমরাই হবে দেশের প্রথম সেনাবাহিনীর মাথারা, যারা এই প্রচন্ড যুদ্ধটা পেরিয়ে গিয়ে সেখানে পৌঁছচ্ছ। তোমরা ট্রেন করবে, তোমরা এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়ে দেশের সিকিউরিটি তৈরি করবে। তাদের কি শেষ করবো বলো? পাকিস্তান কিন্তু তা করেনি, পাকিস্তানে চলে গিয়েছিলেন, শাহনওয়াজ তখনকারই একজন ডিফেন্সের সেরা মাথা ছিলেন, আমাদের দেশ করলো, এবং তারা কত চাকরি পেল না, সরকারি চাকরি পেল না। আমার কাছে লেটার গুলো আছে এখনো পর্যন্ত, তিনি পুলিশে অ্যাপ্লাই করছেন, তিনি আর্মিতে অ্যাপ্লাই করছেন, লেটার গুলো আমার কাছে আছে আনআনসার ন্যাচারালি। তার ফলে আমি দেখাতে পারবো না কেউ রিফিউজ করছে, কেউ রিফিউজও করছে না, কিন্তু কেউ উত্তর দিচ্ছে না। যুদ্ধের পরে বাড়ি ফিরে আসছেন, তখন তো কি এক্সপেক্টেড, পৃথিবীতে যে কোনো জায়গায় এইরকম একটা যুদ্ধের শেষে, এবং তখন যে গান্ধীজির চেষ্টায় দেশটা স্বাধীন হয়নি সেটা তো মোর দ্যান পরিষ্কার। তখনও তো আমরা ফিল্ম ক্লিপিংস দেখতে পারতাম না, আপনি এখন ঘাঁটলে দেখতে পাবেন বম্বেতে। গান্ধীজির চেষ্টায় কি হয়েছে বলে আপনার মনে হয় বা আমার মনে হয়? অনেক কিছু হয়েছে, অনেকটা এগিয়েছে, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু ওই যে অনেকে দায়ী করেন তো যে দেশভাগের পেছনে গান্ধীজির আছে, ওনার কিছু গোয়ার্তুমি কথাটা বলা ঠিক না, মানে অ্যাডামেন্ট অ্যাটিটিউড, গোয়ার্তুমি ইংরেজি বললে ভালো লাগবে শুনতে, অ্যাডামেন্ট অ্যাটিটিউড ওটাকে প্রমোট করেছিল। তাড়াতাড়ি দেশটাতে কিছু করো, আচ্ছা ঠিক আছে ওকে ওটা দিয়ে দাও, কেন দেবে না? এই ব্যাপারটা না ঘটলে, যেটা নেতাজি চাইছিলেন যে একদম অখণ্ড ভারত থাক, তখন যাচ্ছে তাই অবস্থা হচ্ছে। সমস্ত রাজাদেরকে এক জায়গায় আনছেন, বল্লভভাই প্যাটেল যার প্রথম প্রাইম মিনিস্টার হওয়ার কথা এবং সাংঘাতিক চরিত্র ছিল তার, এই নিয়ে মূর্খ রাজানন্দের বই আছে, আপনি পারলে পড়লে দেখতে পাবেন, যে তাকে লায়ন ইজ কামিং বলা হতো রাজাদের ইয়েতে। সেটা তো হলো না, দেশভাগের ফলে চিরকালের মতো আমরা একটা মানে ব্ল্যাক হোলে পড়লাম গিয়ে। সবসময় টেনশন দুটো দেশ থেকে, বাংলাদেশে এখন হচ্ছে, আবার কষ্ট হবে, এটা তো হবেই। তখন আফগানিস্তান অব্দি ভারতকে জয়েন করতে চেয়েছিল যখন প্রথম, হলো না। তো নেতাজিকে ফিরতে না দেওয়ার পিছনে চক্রান্তটা ছিলই, 100% ছিল, কারণ ওই ব্যক্তিত্বটাকে তখন সবাই ভয় পেতাম। আজকে ওই যে ভয় পায়, তখনও তাই পেত, যেহেতু সাংঘাতিক ব্যক্তিত্ব। বাবার কাছে শুনেছি যে একটা, মানে এটা আমি এটা হিউম্যান ম্যাগনেট বলতে, অবাক লাগছে যে মানে ভয় পাওয়ার কি আছে, নেতাজি কারণ সেইটা বলা সেরকম নেতার কি হয়, তিনি যখন বলছেন না সেটাই শেষ কথা হয়ে যাওয়া, ডিসিশন থেকে আরম্ভ করে এত নিখুঁত, সেইগুলো যা কিছু ভাবছেন তার যে প্রকাশ, ওই ধরনের মানুষের সেটা একদম এন্ড ডিসিশন হয়, তার কোনো নড়াচড়া হয় না। এবং তার কাছে, বাবার কাছে এই জিনিসটা বলাটা সবাইকে খুব দরকার, যে বাবা বলতেন যে ম্যাগনেট, একটা মানুষ যদি ম্যাগনেট হয়ে যায় তাকে যেরকম দেখতে লাগবে, নেতাজিকে তাই লাগতো। আপনি তার দিকে মানে ছুটে যাবেন, চুম্বকের মতো তার ব্যক্তিত্ব। চূড়ান্ত বিশৃঙ্খলা চলছে, নেতাজিকেই গালাগাল দিচ্ছে যে তুমি ওদের দালাল হ্যান ত্যান, তিনি যখন তাদের মধ্যে গিয়ে কথা বলছেন, পুরো ব্যাপারটা পাল্টে যাচ্ছে। এটা শ্যাম বেনেগালের সিনেমায় খুব সুন্দর দেখানো হয়েছে, দ্য ফরগটেন হিরোতে। ইনফ্যাক্ট ওই দিনে, মানে শ্যাম বেনেগাল যেদিনকে নেতাজি ভবনে প্রেস কনফারেন্স করছেন এবং গোপালকৃষ্ণ গান্ধী রয়েছেন, আমিও ছিলাম। গোপাল গান্ধী একটা দুর্দান্ত লেকচার দিয়েছিলেন যে তার বাবারা, গান্ধীর যারা ছেলে আর সুভাষচন্দ্র, এবং গোপাল গান্ধীকে আপনারা সবাই কম বেশি দেখে থাকবেন, তার ব্যক্তিত্ব অসাধারণ। তিনি এস্টাবলিশ করে দেখালেন যে তার যদি কেউ রিয়েল সান বলে থাকে, আর পলিটিক্যাল এয়ার বলে কেউ থেকে থাকে, দ্যাট ইজ সুভাষ। যেদিনকে সুভাষচন্দ্রের বাড়িতে ওই প্লেন ক্র্যাশের ডেটটাকে ঠিক করে বাড়িতে শ্রাদ্ধের আয়োজন করা হয়, সেখানে যে টেলিগ্রামে এসেছিল সেটা গান্ধীর কাছ থেকে এসেছিল, ওটা বন্ধ করো।
উনি সহ্য করতে পারছেন না যে এই মিথ্যে জিনিসটা হচ্ছে। এইগুলো তো প্রুফ। উনি কেন বলছেন শ্রাদ্ধ করা বন্ধ করো? এই জন্যই তো বলছেন যে এটা তো হয়নি। জানে সবাই, 100% জানতেন। তাহলে ছড়ালো। তারপরে তো খুন হয়ে গেলেন লাল বাহাদুর শাস্ত্রী এটা জানার জন্য। যেহেতু বিজয়লক্ষ্মী ছিলেন ওনার বোন, তাকে ইউনাইটেড নেশনে পাঠিয়ে দিল, আদারওয়াইজ তাকেও হয়তো মারতে হতো। কিন্তু এত কিছু করেও রাশিয়াতে কিন্তু সুভাষচন্দ্র মারা গেছেন, সুভাষচন্দ্র কিছুই হলো না। তিনি এই যে ঘটনাগুলো, এটা এখন বেরোচ্ছে কনান্ড্রাম থেকে, ওরা ভালো কাজ করেছে যে উনি কিভাবে সেটাকে, নেতাজি শুধু ভারতকে মুক্ত করছেন না, উনি এন্টার সাউথ ইস্ট এশিয়াকে মুক্ত করছেন। আপনি যদি সেই সময়ের ইতিহাসটা দেখেন, দেখবেন ভারতের সঙ্গে কতগুলো দেশ, আফ্রিকান কান্ট্রি এবং এশিয়ান আদার ছোট ছোট কান্ট্রি থেকে ব্রিটিশরা পালিয়েছে, যেটা আমরা শুধু ভারতীয় ইতিহাস বলে ভাবছি। নেতাজির ভিশনটা অত রকম ছোট ছিল না। যখন জানতে পারলেন সুনীল বাবুরা যে প্রথম এই খবরটা এলো যে প্লেন ক্র্যাশ হয়েছে বা এরকম একটা মৃত্যুর খবর বলা হচ্ছে, ছড়ানো হচ্ছে, কি রিয়াকশন ছিল না? সেটা খুব ভালো। আমার সঙ্গে কখনো আলোচনায় কাউকে শুনিনি, কিন্তু ওনাকে তো লোকে বলতো, বিশ্বাস করেন কি না, উনি একটা ইনসিডেন্ট বলতেন। দিল্লিতে ওই রেড ফোর্টে থাকার সময় হঠাৎ দেখলেন কর্নেল হাবিবুর রহমান এসছে। হাবিবুর রহমান নেতাজির খুব ক্লোজ দুজন যদি হয় তাদের মধ্যে একজন, ডান হাত বাঁ হাত বলার তার মধ্যে একজন। তো বাবারা তখন 2-4 জন গিয়ে গ্যাদার করে হাবিবের কাছে পৌঁছতে পেরেছিলেন যে হাবিব এটা তো চারদিকে ছড়াচ্ছে, and none of us can believe that. তোমার ভিউটা বলো, কি হয়েছে ওনার? হাবিব ইংরেজিতে উচ্চারণ করছেন এই কথাটা যে কি বলেছিলেন, ডোন্ট আস্ক মি দিস কোয়েশ্চেন, বিলিভ হোয়াট এভার ইউ ওয়ান্ট টু বিলিভ। ওনার পরিষ্কার করে বলতে অসুবিধা কি ছিল? ওখানে কি নেতাজি নিজে বারণ ছিল বলে উনি কখনোই মুখ খুলবেন না। নেতাজি যে কজনকে বলে গিয়েছিলেন মুখ খুলবে না, তারা সারা জীবন মুখ খোলেন। হাবিব পাকিস্তানে চলে গেলেন, তারপর গল্প অন্যদিকে চলে গেল। কিন্তু নেতাজির তো দেশ উদ্ধার করাটাই লক্ষ্য ছিল, তো সেই তার মানে তখনও নেতাজি ফুল ফর্মে অ্যাক্টিভ। ওতে খুল্লা সেগুলো বলা, যেগুলো আজকে সেই রেকর্ডগুলো বেরোচ্ছে কোথায় কোথায়, সিআইএ থেকে বেরোচ্ছে, ইউরোপের অন্যান্য জায়গাকার ডেটাগুলো থেকে বের করা হচ্ছে যিনি কোথায় কোথায় ছিলেন। যেমন কেন ভিয়েতনাম ওয়ারে এতটা হার হলো ইউএসএ, ওই রকম গেরিলা ওয়ারফেয়ার কি করে ঘটলো যা ইউএসএর মতো সৈন্যদেরকে শেষ করে দিল। কেন শ্রীলঙ্কায় প্রভাকরণ আর কাউকে বিশ্বাস করতেন না, মাথার পিছনে খালি নেতাজির ছবি থাকতো। এই মানুষটার একটা সাংঘাতিক অরা সারা পৃথিবী ভয় ছড়িয়ে আছে। ফলে ওকে ভয় পাওয়া আজকের ডেটেও 2021 সাল অব্দি আমি জানি যদ্দূর, আজকে তো 24 সাল, 21 সালে রিনিউড হওয়ার কথা ছিল যে যদি উনি ধরা পড়ে তাহলে ওয়ার ক্রিমিনাল হিসেবে ইউনাইটেড নেশনের হাতে তুলে দিতে হবে। ভ্যালিড টিল 2021, and we do not know সেটাকে আবার রিনিউ করা হয়েছে কিনা। ভারতের সঙ্গে ট্রিটি, যে কারণে ভারতে বসে আছেন কিন্তু কাউকে বলা যাচ্ছে না মুন্নয় বাবা হিসেবে। এই থিওরি নিয়ে বিতর্ক থাকলেও আমি মুখার্জি কমিশনের অন্তত সাপোর্ট নিয়ে বলতে পারি, আমার সঙ্গে যেটুকু কথা হয়েছে। গুন্ডামি বাবাই নেতাজি, কিন্তু সেখানেও এরকম ছিল, কখনো কাউকে মিট করতেন না। একটা পর্দার এপাশে উনি বসে আছেন, ওপাশে এবার যে ওপাশে দেখা করতে এসে সে জানে না কি যে কথা বলছে সে নেতাজি। খুব কম লোককে যেতে দিয়েছেন ওদিকে। লীলা নাগ বোধহয় গিয়েছিলেন, তিনি লীলা রায় ছিলেন। এই ডিটেল গুলো ঢাকা শহরে ছিল, এখন এটা ভ্যান্ডালাইজ করে দিল। ঢাকা যে বাড়িটা ভাঙলো ধানমন্ডিতে, সেই বাড়িতে আমি নিজে গিয়ে দেখে এসেছি, সমস্ত ডিটেলস ছিল, ছবি থেকে আরম্ভ করে সবার। তো সেরকম কয়েকজনকে মাত্র দেখা করতেন। তারপর ওখান থেকে বেসিক্যালি নেপালে উনি স্টেজ ছিলেন, সেখান থেকে নেমে আসতেন ওই নর্থ ইন্ডিয়া ওইখানেই, আবার ওই লখনৌ এই উত্তরপ্রদেশ থেকে বেরিয়ে ওদিকে অন্য দেশগুলো চলে যেত। মানে এই সাধু বা সন্তের জীবনটা বাছার এটাই কারণ ছিল যে এই বেশটা, একটা তো বেশ, একটা হচ্ছে ওনার ছোটবেলা থেকেই এই পলিটিক্যাল বা এরকম কোনো মানে ইয়ে ছিল না, অ্যাম্বিশন ছিল না ওনার। যদি আপনি
কটকের বাড়িতে গিয়ে যেখানে জন্ম, সেখানে দেখা যায় যে ওনার ঘরের ভিতরে শ্রীরামকৃষ্ণ এবং স্বামীজির মানে ছবি দিয়ে তৈরি করা ওনার একটা কর্নার আছে যেখানে উনি পুজো করতেন। আচ্ছা, উনি বাড়ি থেকে ছেড়ে চলে যান রামকৃষ্ণ মিশনে দীক্ষা নিতে কাশিতে। তখন স্বামী ব্রহ্মানন্দ, যিনি রাখাল মহারাজ, আচ্ছা, শ্রীরামকৃষ্ণের মানস পুত্র বলা হয়। একটা ইনসিডেন্ট আছে 1902 সালে, মানে 1897-তে নেতাজি জন্মাচ্ছেন, 1902 সালে স্বামীজি মারা যাচ্ছেন। এই মাঝখানে কিছু কন্ট্রোভার্সিয়াল আছে ঘটনা, সেটা না আমি ছেড়ে দিলাম। কিন্তু ওই 18 না 19 সালে উনি গেছেন কাশিতে এবং দীক্ষা নিতে গেছেন, তার বর্ণনাটা আছে। রামকৃষ্ণ মিশনের বর্ণনায় আছে, ঘরের ভিতর থেকে রাখাল মহারাজ বলছেন ওখানে অমুক এসছে, অমুকের ছেলে, ওনার বাবার নাম জানকীনাথ ছিল, জানকীবাবুর ছেলে এসছে, ওকে আমার ঘরে পাঠাও, এবং দরজা বন্ধ হয়। পরে জানা যায় যে ওনাকে এটাই বলেছে যে তুমি যা করতে এসছো তোমার এটাই গোল, কিন্তু এখন নয়, আচ্ছা, এখন তোমার কিছু কাজ আছে। টিল দেন একজন শান্ত শিষ্ট মিষ্টভাষী সুন্দর হাসির মুখের একজন ভদ্রলোক সুভাষচন্দ্র, তিনি যে একজন এরকম সুপার সাকসেসফুল ওয়ার হিরো হয়ে উঠবেন, যার আন্ডারে এত হাজার সৈন্য মানে নির্ভুলভাবে যুদ্ধ করবে, এর কোনো চিত্রই ছিল না। ওনার মিলিটারি ট্রেনিং কোথায়? এই কথাটা এখানে আছে যে জাপানিজরা এই কথা, আচ্ছা বাবা জাপানিজ জানতেন, আচ্ছা, শিখে নিয়েছিলেন সেই সময়। আচ্ছা, জাপানিজরা প্রকাশ করেছিল যে হাউ ডিড হি লার্ন, তিনি আমাদের সেরা, জাপানিজরা যোদ্ধার জাত, যে সেরা ওয়ার স্ট্র্যাটেজিস্টের থেকেও বেটার স্ট্র্যাটেজিস্ট। হাউ ডিড হি লার্ন? স্ট্রেঞ্জ, যে কারণে বলছি না পিছনে একটা অন্য কোনো শক্তি কাজ করছে। মানে এত কিছুর পরেও আইএন এর সদস্যরা কি পেলেন? হয়তো আইনের সদস্যরা ভয়ঙ্কর ভাবে বিট্রেট হলেন। আমার বাবা তো কিছুই বিট্রেট নন বলবো সেই তুলনায়, কারণ তিনি বেঁচে গেলেন, শেষ পর্যন্ত বেঁচে ছিলেন। প্রচুর আইনের লক্ষ্যে জায়গাটার নাম কি বাংলাদেশে, আমি একটু মিস করে যাচ্ছি, কি গাছি, যেখানে তাদেরকে ডিরেক্টলি গুলি করে মারা হয়, এবং আমাদের ব্যারাকপুরে একটা পুরনো ফ্যাক্টরি শেডের ভিতরে নিয়ে এসে গুলি করে মেরে আবার ট্রাকে করে পরদিন বডি চলে যাচ্ছে। এটা গল্প নয়। কি দেশ স্বাধীন হওয়ার পরে? সব স্বাধীন মানে ওই সময় 47 এর কাছাকাছি হচ্ছে। এই বর্ণনাটা আমি একটা থিয়েটার দেখতে গিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে শুনেছি। সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটা থিয়েটার ছিল যেটা ওনার বায়োগ্রাফিক্যাল, 3 জন অভিনয় করতেন, সৌমিত্র, পৌলমী আর ব্যানার্জি, 3 জনে মিলে ওনার লাইফটাকেই বলা হচ্ছে। আচ্ছা, 3 অঙ্ক বা এরকম কিছু একটা নাম আছে। সেখানে লাইফের বিভিন্ন ঘটনাগুলো উনি 3 জনের মুখ দিয়ে বলাচ্ছে বা নিজেও খানিকটা বলছে। সেখানে একটা ছিল যে ছোটবেলায় আমার এই গায়ে কাটা দেওয়া অভিজ্ঞতাটা আছে, যে গাধা গাধা লোককে নামানো হচ্ছে, তারা আইনে, তারা আমাদের হিরো, তাদের পরদিন দেহ বেরিয়ে যাচ্ছে। দিনেই থিয়েটারের পরে গিয়ে ওনাকে জিজ্ঞেস করলাম, বললাম আমার পরিচয়টা, ওরা দেখেছি নৃশংস, যারা এই দেশের জন্য সবটা দিল তাদেরকেই মেরে ফেলা হচ্ছে, এর থেকে বড় কনসেন্ট্রেশন ক্যাম্প আর কোথায় হয়? তো আমাদের দেশের হিস্ট্রিটা ভয়ঙ্কর, ভয়ঙ্কর, কল্পনা করা যায় না। কারণ তাদের তখন ভয়টা অন্যদিকে, তাদের তখন ভয় যে এরা হচ্ছে ইনফ্লুয়েন্সার, এবং আমরা যে যুদ্ধটা শেষ হতে দেখছি সেটা কিন্তু মোটেই শেষ হয়নি। পরবর্তী পার্টটা কি ছিল? একটা স্বাধীন রাষ্ট্রকে প্রতিষ্ঠা করতে গেলে তোমার কিছু ল্যান্ড দরকার। জাপানিজরা বললো আমরা অলরেডি ব্রিটিশদের কাছ থেকে আন্দামান নিকোবর নিয়ে রেখেছি, ওই ল্যান্ডটা তোমায় দিলাম, ফলে তোমার একটা দেশ ল্যান্ড রইলো, তোমার অলরেডি রেডি। উনি সবকিছু রেডি হয়ে গেছিল, কনস্টিটিউশন থেকে আরম্ভ করে, স্ট্যাম্প থেকে আরম্ভ করে, কি নয় সবকিছু রেডি ছিল, কারেন্সি ছিল, প্রচুর ফান্ড ছিল দেওয়া, যেটা থেকে উনি আইনে ব্যাংক করেছিলেন সিঙ্গাপুরে, পুরো টাকাটা ভ্যানিশ হয়ে যায়। শেষ দিনেও গৃহ রক্ষা করার চেষ্টা করেছিল আইনের লোকেরা, ফৌজ। সেই সমস্ত কিছু দিয়ে ওই ল্যান্ডটা দিয়ে উনি ঘোষণা করলেন স্বাধীন রাষ্ট্রে, এবং 18টা দেশ সেটা সাপোর্ট করলো। আপনি স্বাধীন রাষ্ট্র বলতে গেলে তাকে কতগুলো দেশ স্বীকার করছে তার ব্যাপার, সেটাও হয়ে গিয়েছিল। এবং ওনার প্ল্যান ছিল, এবারে সিক্রেট সার্ভিসের লোকেরা চালু হয়ে গেছে ভিতরে,
তারা বালেশ্বর থেকে মানে যে কটা পোর্ট রয়েছে ওদিকে বম্বের দিক থেকে বিভিন্ন দিক থেকে তাদের অ্যাকশনটা শুরু করতে যাবে, এবং তখন কি ঘটতো আর কারোর দরকার পড়তো না। সেই সময় তার মানে এটা সেটা যদি betrayal বলি হলো। যে মানে নেহেরুর মাথা ব্যথার কারণ ব্রিটিশের থেকেও নেতাজি বেশি ছিল। অনেক বেশি, ব্রিটিশ তো ওদের বন্ধু। তো মাউন্ট ব্যাটেনের গল্প আপনারা সবাই জানেন, মাউন্ট ব্যাটেনের থেকে মাউন্ট ব্যাটেনের বই শুরু। তো সেইটা যদি ঘটতে পারলো না, তার কারণ এখন সে নামগুলো বেরিয়েছে কারা কারা বিট্রে করেছিল, তাদেরকে এখানে পাঠানো হলো। এবং মানে এমন অনেক, একজন মহিলার কথা বাবা লিখেছেন যে ওই বাবাদের সিক্রেট সার্ভিসেরই লোক, তাকে পুলিশ প্রায় জালে এনে ফেলেছে। আমাদের এই কলকাতারই আশপাশে কোনো একটা জায়গাকার একজন মহিলা সেটা জানতে পেরে তাকে নিজের হাজবেন্ড বলে বাড়িতে বছর বছর সাপোর্ট করে গেছেন। পুলিশ এলেও 2 বছর নেওয়া হাজবেন্ড অসুস্থ, পুলিশ কিছুতেই তাকে ধরতে পারছে না, শিওর হতে পারছে না। আবার উনি সময় মতো গিয়ে তখনকার ট্রান্সমিটার দিয়ে খবরাখবর নিচ্ছেন, পাঠাচ্ছেন, এই সমস্ত ঘটত। কারণ এখানে যা কিছু ঘটছে সেটা স্পেশাল আনব্রেকেবল কোড দিয়ে সেটা নেতাজিকে জানাতে হচ্ছে। নেতাজি সেই মতো পাঠাচ্ছেন, এবং জানেন তো সেই সমস্তগুলো এখন বইতে বেরিয়েছে। সেই সমস্ত কোডগুলো ব্রিটিশরা ব্রেক করতে পারে, কোড ব্রেক করে ফেলছে, কিন্তু এটা বুঝতে পারছে না। এত কিছু হওয়ার পরেও সেটা যে ফেলিওর হলো, এদিক থেকে ফেলিওর হলো, কিন্তু ভারত তো স্বাধীন হলো কেন? বোম্বের দিকে যারা কাজকর্ম করছিল এবং নেভাল আর্মি অফ ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি নেভাল পার্ট, তারা তখন বিদ্রোহ করে, নৌ বিদ্রোহ যেটাকে বলা হয়। তার ভিডিও আপনি এখনো ইউটিউব ঘাঁটলে দেখতে পাবেন, যে নেভির লোকেরা বড় বড় মূর্তি নিয়ে মোর্চা করছে। সেই মূর্তিটার মুখটা গণেশের, 4টে হাত, আর বডিটা সুভাষ বোসের ওই রকম আর্মিটা পড়া। মানে কোন দৃষ্টিতে দেখছে দেখুন সুভাষ বোসকে তারা। ফলে সেই সময় ব্রিটিশরা লোকজনকে বার করতে শুরু করে, কারণ জানে এরপরে যদি ফুল মিউটিনি হয় তাহলে ওদের লোকগুলো ফিরতে পারবে না দেশে, এখানেই কচু কাটা হবে। ঠিক, একদম। মানে এইটা ডোমিনিয়ন স্টেটাস দিয়ে পালিয়ে যাওয়া। এটা কেউ বুঝতে, মানে এটা বোঝার কথাও নয় যে এই মানুষটা দেশ চালাতে এসছে ডেফিনেটলি, কিন্তু উনি বোধহয়, আমি বইতেও পড়ছিলাম যে উনি বলছেন যে আমি মানে চলে যাচ্ছি ঠিকই, কিন্তু আমার এটা খারাপ লাগছে বা এটা আমার চিন্তার জায়গাতে দেশটা সঠিক হাতে যাচ্ছে না। তো উনি কিন্তু মানে দেশের মাথা হয়ে বসবেন এইরকম পরিষ্কার তখন বলেছিলেন যে মোমেন্ট এটা হয়ে যাবে, আমি ইলেকশনটা পরে করব, 10 কি 20 বছর বাদে আমি নিজে রিটায়ার করব, আমি কিভাবে কাটাবো তার একটা প্ল্যান ছিলই। যাদের হাতে দিয়ে যাব তারা ওই বছর দেশটাকে ঠিকমতো চালাবে। আমার ধারণা ওই ভয়টাই নেহরুর সবচেয়ে বেশি পেয়ে বসছিল, বা ওই ধরনের লোকেদের যারা ক্ষমতা ভোগ করতে চায় তারা আগেই জেলে ঢুকবে এইসব কারণে। কারণ যদি মিলিটারি শাসন থাকে তারা এই ধরনের লোককে বাইরে রাখবে না, ফলে যে কোনো ভাবে তাদেরকে মারো। ভেরি আনফর্চুনেট ইনসিডেন্ট, দেশভাগ, কোটি কোটি লোক মারা যাওয়া, পাওয়া যায় না। এবং যে দুর্ভিক্ষটা ব্রিটিশরা তৈরি করেছিল সেটাকে আটকাবার জন্য নেতাজি জাপানিজদের কাছে ধার নিয়ে কত টনের একটা মানে চাল ডাল ভর্তি জাহাজ পাঠিয়েছিলেন, এখানে ল্যান্ড করতে দেয়নি। সেই ধারের টাকাটার একটা কিস্তি পর্যন্ত নেতাজি চুকিয়েও দিয়েছিলেন। নেতাজি ফুল প্ল্যানটা নিটোল ছিল। যদি সেই সাপোর্ট গুলো পেতেন আজকে এই চেহারাটাই নেই। there is no Pakistan, there is no Bangladesh, nothing, one India. তো মানে এটা খুব খারাপ লাগে যখন আপনি বাংলাদেশের প্রসঙ্গ তুলছিলেন, যে একটা মানে কোটা আন্দোলনকে সামনে রেখে একটা তোলপাড় হয়ে গেল দেশটা। সেখানে এখানে আইএম এর মানুষগুলো যখন একটা পেনশনের দাবি করে, বা তার পরিবার যখন এই ধরনের কিছু স্বীকৃতির দাবি করে, মানে প্রথমত দাবি করারই কথা নয়, এটা সরকারের তরফ থেকে দেওয়ার কথা। বাবার কাছে এরকম ভলিউমাস চিঠি বাবার কাছ থেকে যাওয়ার আছে, ইন্দিরা গান্ধীকে বা তখনকার লেখা। আমি যে স্বাধীনতা সংগ্রামী ছিলাম সেই প্রমাণটা আমাকে দিতে হবে না, তুমি রেড ফোর্টের দলিলটা দেখো, তাহলেই বুঝতে পেরে যাবে আমাকে কেন ওরা ফাঁসি তৈরি করতে চাইছিল। এই মানে বৈমাত্রিক সুলভ আচরণটা কি কারণে করা হলো দিনের পর দিন ধরে এইভাবে? অনেক কাল আগে যখন গান্ধী বইটা হয়ে 11টা অস্কার পেয়ে গেল অ্যাটনবরো, সেই বইটা যারা দেখেছে বুঝতে পারবে তখন কি পরিমাণ ছিলেন সুভাষচন্দ্র, যিনি প্রেসিডেন্ট অফ ন্যাশনাল কংগ্রেস ছিলেন, তার নাম পর্যন্ত উচ্চারিত হয়নি।
আপনি এই সময় আর্কাইভ ঘেঁটে দেখবেন, ওর সিনেমাটা করতেই পারছিল না যতক্ষণ ইন্দিরা গান্ধী তার কন্ডিশনে গ্রিন সিগন্যাল দিয়েছেন। কন্ডিশনটা কি ছিল? সুভাষ বলে কোনো অস্তিত্বই থাকবে না বইতে, নেই। সে বইটা আসতে পারছে, ইতিহাসের কোনো কথা মূল্যই নেই। শোনা কথা যেটা বলি আমরা আর কি, নেতাজি এখনো বেঁচে থাকতে পারেন। হ্যাঁ, 1985 সালে গুণমের বাবার মৃত্যু বলে যেটাকে রটানো হয় এবং দেহটাকে পোড়ানো হয়, দেখেছিলেন যারা, দেহ একটা পোড়ানো হয়েছিল, মুখ ঢাকা ছিল, কোনো ডেথ সার্টিফিকেট নেই। সঙ্গী সাথীরা যেসব জিনিসপত্র ছেড়ে বেরিয়ে যান তার ভিতরে প্রচুর ডেটা রয়েছে যেগুলো নেতাজির লেখা, হ্যান্ড রাইটিং এক্সপার্ট ডক্টর লাল স্পেশালি এবং অন্যান্য হ্যান্ড রাইটিং এক্সপার্টরা বলেছে ওনারই হাতের লেখা। তাই যদি হয়, তো গুমনামি বাবাও যদি হন, তারও কেন কোনো ডেথ সার্টিফিকেট হলো না? অনেকে বলে ওটা হচ্ছে সেকেন্ড এসকেপ বা থার্ড এসকেপ, হোয়াট এভার নাম্বার অফ এসকেপ। তাহলে তুমি ওই বয়সে কোথায় গেলে? তিনি 1897 জন্মাচ্ছেন, 1985 সালে তিনি ফাইনাল এসকেপ বলে জানা যাচ্ছে। এর অনেকগুলো থিওরি আছে, যার মধ্যে একটা রয়েছে যে উনি, যারা জানেন এই বিষয়গুলো, যোগীদের আড্ডা সম্বন্ধে, জ্ঞানগঞ্জ বলে একটা কনসেপ্ট আছে, যেটা শুধু হিমালয় আছে তা না, অনেক জায়গাতেই আছে বলে জানা যায়, যেটাকে টিবেটানরা বা ভুটানিজরা বা ওই দিকের লোকেরা সাংগ্রি-লা বলে। It is a geographical location, but you cannot enter unless you are a যোগী as per their whatever qualification, I do not know. কিন্তু সেখানে সাধারণ মানুষ যেতে পারে না, কিন্তু সেটার এক্সিস্টেন্স নিয়ে এতটাই আছে, এতদিন ধরেই আছে। 1937 সালে হলিউড একটা সাংগ্রি-লা বলে, মানে ওইটার নাম ছিল সামথিং দ্য লস্ট হরাইজন। আচ্ছা, লস্ট হরাইজন রিপিট হয় 1973-তে, যদিও সেগুলো ফিকশন হিসেবে দেখানো হচ্ছে, কিন্তু গল্পর এই সবকটা কিন্তু একই কথা বলছে, যে যেখানে সেই ধরনের যোগীরা থাকতেন। এবং ইনি যে কি পর্যায়ের যোগী, সেটা তার একটা প্যারালাল হিস্ট্রি আছে। রামকৃষ্ণ মিশনের কাছে যা কিছু আছে, রামকৃষ্ণ মিশন রিভিল করে না, হয়তো ওনার ইচ্ছেতেই করে না। আর যারা ছিলেন, আপনারা কখনো বরদাচরণ মজুমদারের নাম শুনে থাকতে পারেন, বরদাচরণ সম্বন্ধে জানতে পারবেন অরবিন্দর কাছ থেকেও। আচ্ছা, এই অরবিন্দর খুব এই একটা ওয়ার্ল্ড আছে যেখানে, বা আনন্দময়ী মার আশ্রমেতে তাকে দেখা গেছে, সেই ছবিটাও অনেকবার বেরিয়েছে। তখন আমরা তখন খুব ছোট, সমর গুহ খুব যাতায়াত করতেন। সমর গুহ তখন এমপি ছিলেন ফরওয়ার্ড ব্লকেরই, তিনি যাতায়াত করতেন হায়দ্রাবাদে ওনার সাথে দেখা করতে। তখন প্রচুর গোলমাল হয়, উনি যখন এসে বলেছিলেন আছেন, ছবিও একটা দিয়েছিলেন, ছবিটা ফেক বলে বলা হয়, অনেক কাণ্ড ঘটেছিল। নেহেরু মারা যাচ্ছেন সেদিনকে সকালবেলা কোনো একজন সাধু দেখা করতে এসেছিলেন, সন্ন্যাসী, তারপর তার হার্ট অ্যাটাক করে। সেটা নিয়ে বেশি কথা হয় না, কিন্তু নেহেরুর ডেথ বেডের একটা ছবি আছে, যে অনেক লোক আশপাশে রুমে রয়েছে, পাশে একজন বসে আছে সন্ন্যাসী, মানে টাক মাথা একজন চশমা, গোল চশমা পরা লোক, হুবহু। এবার এটা নিয়ে বলা হয় না না ওটা নেতাজি নয়, ওটা একজন টিবেটান সন্ন্যাসী ছিলেন, কিন্তু প্রচুর লোক জানছেন যে ওটা, সেই সময় কেউ জানে না তিনি ওখানে বসে আছেন, আবার কোথাও ভ্যানিশ করে গেছেন। তো এই যেন অরণ্যদেবের গল্প হয়ে দাঁড়াচ্ছে আলটিমেটলি, এই আছেন এই নেই, সেটা একজন সাধারণ ক্যাপাসিটির মানুষের হয় না। আরেকটা বই আছে যেটা এখন আপনি কলেজ স্ট্রিটে পাবেন, সেখানে এটার নাম ভুলে যাচ্ছি, অযাচকের লেখা, অযাচক বলে কারণ মানে ছদ্মনামে লেখা, তাতে ভয়ঙ্কর জিনিসপত্রগুলো আছে, সে কতটা সত্যি জানি না। মানে একটা সময় নেতাজি এরকমও কেটেছে যে জাস্ট ছাই, মানে কয়লা পোড়া ছাই পর্যন্ত খেতে হয়েছে, এরকম গেছে। এই মানুষ প্রচন্ড কষ্ট পেয়েছে, কেয়ার, এইসবগুলো গেছে, কি কি হয়েছে। এবং এরপরেও ওই একটা বরফানি বাবা বলে আছেন, তিনিও নাকি হিমালয় থেকে নামেন আবার উঠে যান, তার একটা বই আছে যেখানে উনি বলছেন যে না না উনি আছেন, ওখানেই আছেন। এখন এই ধরনের জায়গায় এখন একটা কল্পলোক তৈরি হয়ে গেছে, গল্পলোকও তৈরি হয়ে গেছে, প্রচুর লোক তার মতো করে বলছেন। এবং অনেকগুলো গল্পের ভিতরে, গল্পের বাবলের ভিতরে কোথায় তিনি অ্যাকচুয়ালি তার মধ্যে দাঁড়িয়ে আছেন, আজও তিনি ওইভাবে নিজের পরিচয় গোপন রেখে দিয়ে হাসছেন, আমরা জানি না, কিন্তু কোনো একটা ভিতরে আছে।
আমি পার্টিকুলারলি বিশ্বাস করি না যে ওনার তখন তো প্রশ্নই নেই, থাকতেই পারেন একটা মানুষের 100 আজকে 25 বছর 26 বছর চলছে, জমিদের এই ধরনের এজ খুব কমন, দে ডু দ্যাট, বা নাও থাকতে পারেন, দে আর নট বডিজ অনলি, ওই ঘটনায় মৃত্যু হয়নি। অসম্ভব। প্রচন্ড গোলাগুলি চলছে, ঝান্সি রানী রেজিমেন্টের লোকেরা মেয়েরা রয়েছেন এবং সেটাতে ওনার খুব টেনশন রয়েছে, কারণ মেয়েরা রয়েছে এবং তারা যদি ধরা পড়ে, যেটা উনি সবার আগে বলতেন, এরা যেন কোনোভাবে ধরা না পড়ে, তার আগে তোমরা জান দিয়ে দেবে, ধরা পড়লে ভয়ঙ্কর অত্যাচার হবে। সেরকম একটা গোলাগুলি চলছে, উনি তার মাঝখানে গিয়ে দাঁড়িয়ে আগে ওদেরকে একটা জায়গায় আলাদা করে সামহাউ সেফ জায়গায় নিয়ে যাচ্ছে, একটা কত মুভমেন্ট হচ্ছিল, তার মাঝখানে হঠাৎ অ্যাটাক হয়েছে, প্লেন অ্যাটাক হয়েছে, তখন দেখা যাচ্ছে আশপাশে গুলি পড়ছে আর উনি বলে যাচ্ছেন আমার কিছু হবে না, যেটা দেখে বাবারা বলতেন যে ওনার ভেতরে সেই ব্যাপারটা ছিল যে মেয়েও ওনাকে কোনো বুলেট টাচ করবে না, সেটা জাস্ট বিশ্বাস বা অতি সাহসিকতা নয়, সামহাউ হি নিউ, যেটা এরা দেখতে দেখতে ওদের বিশ্বাস হয়ে যায় যে এটা মানুষ নয়, একে সত্যিই কেউ কিছু টাচ করতে পারবে না, একে কোনো জেলেই বন্দি করতে পারবে না। এই মানুষকে নিয়ে তো ভয় থাকবে, যেটা উনি জার্মানিতে বলেছিলেন যে তোমরা যত বড়ই গেস্টাপো তোমাদের থাকুক, ব্রিটিশরাও কিছু কম নয়, আমাকে ধরে রাখতে পারবে না। এবং আজকেও কিন্তু এলগিন রোড থেকে ওনার এসকেপটা গল্পই, নোবডি হ্যাজ স্পোকেন দ্য লাস্ট ওয়ার্ড, ইংরেজি কোথাও লেখেননি আমি কিভাবে এলগিন রোড থেকে বেরিয়ে এসেছি, আমার ভাইপো আমাকে গাড়ি চালিয়ে নিয়ে এসেছে, এটা অ্যাকসেপ্টেড পার্ট অফ হিস্ট্রি, কারণ ভাইপো বলছেন। তারপরে কোথা থেকে কিভাবে এসে আফগানিস্তান, সেখান থেকে ওইখানে ঘুরতে ঘুরতে ইটালি হয়ে জার্মানি, এই ঘটনায় অনেক জায়গাতেই গ্যাপ রয়েছে, সেগুলো হিস্টোরিয়ানরা কোনোভাবে কারোর কাছ থেকে, কারোর বয়ান থেকে তৈরি করে করে বলে দিচ্ছেন, ঠিক আছে, আর অ্যাকচুয়ালি নোবডি নোজ। ব্রিটিশরা সাংঘাতিক চোখ রাখতো ওই বাড়িতে, প্রত্যেকটা মুভমেন্ট। তারপরে ওখান থেকে বেরিয়ে যাচ্ছেন এবং ওনার বাড়িতে যে চাকর ছিল বা ওনার দাদার সেক্রেটারি, যার নাম আপনারা অনেকেই জানবেন, নীরজ সি চৌধুরী, হ্যাঁ, হি ওয়াজ এ ব্রিটিশ এজেন্ট, ওই বাড়ির খবর দিতেন, দুই ভাইয়েরই খবর ব্রিটিশদের দিতেন। চৌধুরী ব্রিটিশের অ্যাবসলিউটলি স্পাই। শেষ জীবনটা কি হলো, ওকে এত ব্রিটিশরা এত ভালো করে ব্রিটেনে রেখে দিল কেন? এবং এটা সুভাষচন্দ্র জানতেন। সুভাষচন্দ্র যে কজন স্পাই ছিল তাদের কাছে কনস্ট্যান্টলি ভুলভাল খবর দিতেন, এটা শ্যামনগরের সিনেমাতেও আছে, এবং তারা গিয়ে ভুল খবরগুলো ওদেরকে দিত, ওরা কনফিউজ হয়ে থাকতো। এমন একটা জিনিস তৈরি করে এমন কিছু করে বেরিয়ে যান যেটা নোবডি নোজ বাট ইট হ্যাপেন্ড। 1945 এ পৃথিবীতে কোথাও প্লেন ক্র্যাশ হয়নি, সারা পৃথিবীতে একটা প্লেন ক্র্যাশ হয়নি সেদিনকে। নেতাজির সঙ্গে শেষ দেখা কবে হয়েছিল সুনীল বাবুদের? ঠিক ডেটটা আমার হয়তো লেখা নেই বা আছে, আমার ঠিক মনে পড়ে না, তবে দেখুন এই ব্যাপারটা ছড়িয়ে যায় যখন ওনারা রিট্রিট করছে। 18 আগস্ট হয়ে থাকে, তার মানে তার আগে, তা অনেক আগে। হ্যাঁ, এটা যখন 18 আগস্ট হচ্ছে তখন উনি জাস্ট শুনছেন, তখন সব ছত্রভঙ্গ হয়ে গেছে, তা অনেক আগেই জাপানিজদের কাছ থেকে সাপ্লাই বন্ধ হয়ে গেছে, তাদের উপর একটা বোম পড়েছে, অনেক কিছু হয়েছে। সেই সময় কি করে সার্ভাইভ করলেন? মানে তখন করতে পারছিলেন না, তো তখন তো তারা সাংঘাতিক খারাপ, মানে যখন সাপ্লাই বন্ধ হয়ে গেছে, আমি শুনেছি বাবারা বলতো যে তখন তাদের ওই নর্থ ইস্টের ওই যেখানে এখন এত গোলমাল চলছে, মণিপুরে সাংঘাতিক জঙ্গল, সাংঘাতিক বৃষ্টি, জোক এবং প্রচুর সাপ অ্যাভেলেবল। বাবারা বলতেন আমাদের ফেভারিট ফুড ছিল মাথার হেলমেটের ভিতরে সাপের মাথাটা প্রথমে কেটে বডিটাকে চপ করে করে বৃষ্টির জল ধরে কাঠ জ্বালিয়ে ফোটানো হতো, আর যদি সামনে কাউকে পাই শত্রুপক্ষে, তাকে মারতে পারলে তার পকেটে বিস্কিট বা কিছু পাওয়া যাবে, তার কাছ থেকে কিছু বুলেট পাওয়া যাবে, তার নিলে জাপানিজ সোর্ড কোমরে আছে সেটা নিয়ে লড়তে হবে, আর সে যদি আমায় মারতে পারলো আমার পকেটে যেটুকু আছে সে পাবে। এইরকম অবস্থা বেশ কয়েক মাস চলেছে, ভয়ঙ্কর অবস্থা। এবং এর পরবর্তীটাও খুব সুবিধা নয়, যখন রেড ফোর্টে গিয়ে ওনাকে ধরে নিয়ে, রেড ফোর্টের আগে বাংলাদেশে একটা ক্যাম্পে রাখা হয়েছিল, তারপর রেড ফোর্টে আনা হয়। আমি যখন খুব ছোট, বাবা আমাকে রেড ফোর্টে নিয়ে গিয়ে কিছু জায়গা দেখিয়েছিলেন, যে এইখানে এই জায়গাগুলোর তলায় আন্ডারগ্রাউন্ড সেল রয়েছে, সেখানে একটা মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে না, হামাগুড়ি দিয়ে চলতে হয়, সেখানে আমাদের রাখা হতো, আর সপ্তাহে একদিন রোদ্দুরে বার করা হতো, চিড়িয়াখানার মতো অবস্থা ছিল। যখন আমি আমার ছেলেকে একটু আপনি ইন্টারেক্ট করছি, আপনার মতোই লম্বা,
আপনার বাবা না, বাবা অনেক স্টাউট স্ট্রং, আমার কাঁধবর্তী হবে, আচ্ছা, আমার যাই হোক, স্ট্রাকচার তাও আমার বাবার এইভাবে মতো। হামাগুড়ি দিয়ে একটা মানুষের থাকা মানে ভয়ঙ্কর সাংঘাতিক। কষ্টকর। শুধু তাই না, কত অত্যাচার করেছিল, এবং ভারতীয়রাই করেছিল। মানে রেড ফোর্টের অত্যাচার সবাইকে ছাড়িয়ে যায়। একটা মানুষকে মাটিতে ফেলে তার বুকের উপরে বরফের চাই রেখে তার উপরে যিনি ইন্টারোগেটর বসেছেন এবং তার বুটের হিল দিয়ে ওনার হাত দুটোকে পিষছেন, সেটা সহ্য করেছেন, অনেকে সহ্য করে নিতে পারে না। এবং বন্দুকের বাট দিয়ে কোমরে মারা, অনেক কিছুর ফলটা উনি পরে কন্টিনিউয়াসলি ভোগ করতেন। এবং যখন আমরা তার জীবন শেষ হচ্ছে তখন তার এদের কিন্তু ট্রমাটা পার্মানেন্ট হয়ে যায়। এত ভয়ঙ্কর মৃত্যু দেখেছেন ওনারা। স্পেশালি কালকে আপনাকে আমি একটা টাইমস অফ ইন্ডিয়ার ছোট ক্লিপিংস পাঠিয়েছিলাম, যেখানে বলা হচ্ছে ওয়াটারলুর পরে এত খারাপ যুদ্ধ আর হয়নি, এত ব্লিড করেছে মানুষ। সেই তার দেখেছি শেষ জীবনেও ওই ডাক্তার বলতেন যে ওনার কিন্তু ওইগুলো ফিরে আসছে, খারাপ মেমোরিগুলো ভীষণ ধাক্কা মারে। ওষুধপত্র দেওয়া হতো রেগুলার ঘুমে। একদিন ব্রিজ অন দ্য রিভার কাওয়াই, বইটা খুবই প্র্যাকটিক্যাল, মানে একদম অথেন্টিক সিনগুলো রাখা হয়েছিল। সেটা দেখার পরে অসুস্থ হয়ে পড়ে, হার্টের প্রবলেম মারাত্মক হয়ে যায়। ডাক্তাররা বুঝতে না পারে আমার কোশ্চেন করতে করতে জানতে পারেন যে এই সিনেমাটা আগের দিন দেখেছেন। বলছি কখনো এরকম জিনিস একে দেখাবেন না, এই ট্রমাগুলো ওদের মধ্যে এত বেশি আছে। সেই ট্রমার ঘটনা পরে জানি না কতটা ভিয়েতনাম ওয়ারে বা অন্য কোথাও হয়েছে, বাট দ্যাট ওয়াজ টেরিবল। রাতের পর রাত দুটো পাহাড়ের মাঝখানে গোলাগুলি চলছে, কোহিমার যুদ্ধ, ভয়ঙ্কর খারাপ যুদ্ধ। একটা বর্ণনা আছে যে বৃষ্টি পড়ছে, জোঁকে পায়ে ছিঁড়ে খাচ্ছে, অন্যদিকে তাকাবার উপায় নেই, যে কোনো সময় শুট করবে কে কোথা থেকে। বুকে হেঁটে চলেছি। কলকাতার দুজন বন্ধু ছিল সঙ্গে, তাদের একজন আমার সামনে দুপা এগিয়েছে, সে দেখেছে, উপর থেকে ঝাঁঝরা করে দিল তাকে। তখন এরা তাকে নামার, যেখান থেকে গুলিটা আসছে সেই সোর্সে শুট করে নামাবেন, কিন্তু ওই মা শব্দটা লাস্ট শুনলেন। তো ভয়ঙ্কর খারাপ লাগে। আপনারা এখন হলিউড মুভিতে দেখতে থাকবেন যে সারাক্ষণ বৃষ্টি পড়ছে, কতদিন হয়ে গেছে, খাবার নেই, শুধু প্রাণটা বাঁচিয়ে চলা। কখনো লোকে এমনি না খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। মাইন্স আছে, ল্যান্ড মাইন্স আছে, প্রচুর কিছু সমস্যা আছে। এই মানুষগুলোর সংসার করা খুব মুশকিল। এই নেতাজির মতো একজন মানুষ, তার কেন মনে হলো যে আমিও সংসার করতে পারবো? কেন এটা মনে হলো? কারণ এইরকম মানুষ তো জানেন যে কোনো মুহূর্তে তার পদে পদে বিপদ। তার মনে হয়েছিল বলে বাকিদের মনে হয়। তিনি কোথায় বলছেন? তিনি যে সংসার করেছেন, বিয়ে করেছেন, এটা তো একটা থিওরি। আমার বাবার কাছে বাবা বলতেন অ্যাবসলিউটলি ফেক। উনি সন্ন্যাস ধর্মই মেনটেন করে গেছেন চিরকাল, একজন ব্রহ্মচারী বলতে গেলে। এমএলএ বসু তার সেক্রেটারি ছিলেন, তার প্রমাণ আছে, ছবিটা আছে। কিন্তু ওনাকে যে বিয়ে করেছিলেন এর সঠিক প্রমাণ বাবারা বলতেন না। আর ওর মেয়ে অনিতা পাফ। তো অনিতা যদি সত্যি তার মেয়ে হয়, তাকে যখন এতবার বলা হলো তুমি তোমার ডিএনএ টেস্টটা করাও, এই 80 বছর পেরিয়ে গেছে, উনি কেন করালেন? আজ অব্দি করেননি। তাহলে তো ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যেত। অনেক কিছুই এইভাবে ধোঁয়াটে হয়ে আছে। অনিতা এতদিন খুব খাতির পেলেন যে ওনার নেতাজির মেয়ে বলে, কিন্তু প্রমাণটা করতে পারলেন। তো এই মানুষটা একটা সত্যি অদ্ভুত জগতের, কোথা থেকে এসেছিলেন, কোথায় মিলিয়ে গেছেন আমরা জানি না, হয়তো জানতে পারাও যাবে না, এক্সেপ্ট ইন ক্লোজ কোয়ার্টার্স।